বর্তমানে এই প্রতিযোগিতামূলক বিশ্বে মর্যাদার সাথে টিকে থাকতে হলে সকল ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে আমাদের পশ্চাৎপদ পর্দা অবশ্যই দূর করতে হবে। বিশ্বের জ্ঞান ভান্ডার ক্রমান্বয়ে উন্মুক্ত ও বিস্তৃত হচ্ছে। জ্ঞানের এই বিস্তৃত ধারার সাথে সঙ্গতি রেখে সমতলে চলার জন্য আমাদের শিক্ষা কাঠামো সময়োপযোগী করে একেবারে অপরিহার্য হইয়া দাঁড়িয়েছে। শিক্ষার ভিত অবশ্যই মজবুত করতে হবে। শিক্ষা মানুষকে বিবেকবান করে। শিক্ষার মধ্য দিয়ে বিকশিত হয় সৃজনশীলতা। শিক্ষা মানব সম্পদ উন্নয়নের অতি উত্তম মাধ্যম। আমরা জার্নালিজমের যদি বেসিক রয়্যালটিটা দেখি, যে জার্নালিজম ইজ অ্যাবাউট টেলিং দ্য ট্রুথ টু দ্য পিপল। মিডিয়ার আপনার জব দিতে বেসিক্যালি কার কাছে? সিটিজেনদের কাছে। কিন্তু অনেক সময় দেখি যে এই মিডিয়া সত্য কথা বলতে পারছে না। তাহলে আমরা এই ম্যাস মিডিয়ার সাথে যে এডুকেশনের কানেকশনটা করছি, মিডিয়া ইজ সাপোজ টু টেল দ্য ট্রুথ। আমরা জার্নালিজমের ক্ষেত্রে সাংবাদিকতা কোনো লড়াই দেখতে চাই না। যখন আমরা দেখি যে অনেক সময় প্রথম আলো একটা রিপোর্ট করছে, কালের কণ্ঠ আরেকটা রিপোর্ট করছে, উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট। আমরা এই এই যে ম্যাস মিডিয়ার এই যে রোলের ব্যাপারে আমরা যে জিনিসটা সবসময় বলতে চাই যে মিডিয়া কি খেয়াল করতে হবে যে পাবলিক কি পছন্দ করে, কি পছন্দ করে না। পাবলিকের কাছে যে তার দায়বদ্ধতা, এই বিষয়টা ফিল করতে হবে। একটি সুনির্দিষ্ট মানদণ্ড মেনে একটি পরিপূর্ণ সেট আপ নিয়ে একটি জনসংযোগ বিভাগ গঠন করা দরকার। সেই বিশ্ববিদ্যালয়গুলোর তাদের গণমাধ্যমের সাথে তাদের সম্পর্ক অনেক দৃঢ় হবে, সুদৃঢ় হবে এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে জাতি জানতে পারবে, মানুষ জানতে পারবে, ছাত্রছাত্রীরা জানতে পারবে এবং একটা সেতু বন্ধ তৈরি হবে। সেই জন্য আমি বিশ্ববিদ্যালয় অথরিটিগুলোকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই বিষয়টার উপরে অবশ্যই গুরুত্ব আরোপ করবেন এবং আপনাদের যে সামাজিক দায়বদ্ধতার যে ব্যাপারটি আছে সেই ব্যাপারটির ব্যাপারে আপনারা অবশ্যই সচেতন হবেন। এবং পাশাপাশি মিডিয়ার প্রতি আমি আরো একটু অনুরোধ করব যে আপনারা বিশ্ববিদ্যালয়ে যে পজিটিভ নিউজগুলো আছে সেগুলো আর একটু যথাযথভাবে, আরো সঠিকভাবে, আরো বিস্তৃতভাবে যদি পরিবেশন করা যায় তাহলে আমাদের উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারা অবশ্যই উপকৃত হবে। আমাদের গণমাধ্যম প্রধানত বিনোদনমূলক বলা হয়ে থাকে, যে প্রধানত বিনোদনমূলক, শিক্ষামূলক নয়। এবং বিনোদনমূলক এই কারণে যে বাজারটা খুব ছোট। গণমাধ্যমের যে বাজার ব্যবস্থাটা রয়েছে, যে বাজারটা রয়েছে, বাজারটি খুবই ছোট। এই সীমিত বাজারের মধ্যে গণমাধ্যমগুলোকে বিজ্ঞাপনের প্রতিযোগিতা করে তাদেরকে টিকে থাকতে হচ্ছে। এই বাজার ব্যবস্থার মধ্যে এতগুলো চ্যানেল, রেডিও, টেলিভিশন যদি বলি আমরা, এরা কি করে টিকে থাকবে? বাধ্য হয়ে এদেরকে কিন্তু এমন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো করতে হচ্ছে যেগুলো ঠিক শিক্ষামুখী নয়। Let us go back to the Pakistani days. What was the standard of, say, language of the students they used to come to the first year class? আমরা ইংরেজিতে বক্তৃতা দিতাম, তাদের বুঝতে কোনো সময় অসুবিধা হয়নি। এখন বাংলা বক্তৃতা দিয়েও বোঝানো যায় না, কাহিনীটা এইটা। এবং there lies the weakest point in our education ladder. সেটা হচ্ছে ভাষা দুর্বলতা। আর এই ভাষার দুর্বলতা হলো সারা পৃথিবীতে কোথাও চাওয়া যাবে না। এটাই হচ্ছে কথা আর কি। এই জায়গাটাতে আমাদের ইমপ্রুভ করা যায় না। হোয়াট ক্যান দি মাস মিডিয়া ডু? আমি যেটা বলবো যে আজকের সময়কালে যেখানে গণমাধ্যম তথ্য প্রবাহের যুগ মূলত এবং গণমাধ্যম একটা বিশিষ্ট ভূমিকা পালন করছে, সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার প্রশ্নে গণমাধ্যমের এই ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকা গণমাধ্যম পালন করতে আশা করি। এই ক্ষেত্রে সাকাত ভাই আরেকটা প্রশ্ন তুলেছেন, সেটা হচ্ছে যে আমরা আজকে এখানে আলোচনা করছি মূলত উপর স্তরের শিক্ষা নিয়ে, সেখানে প্রাইমারি স্কুলের যে শিক্ষা যেগুলো রয়েছে সেই বিষয়টির ক্ষেত্রে আমাদের নজর দেওয়া দরকার। কারণ যদি সেই ক্ষেত্রে এসে গণমাধ্যমকে আমরা কাজে লাগাতে পারি, বিশেষ করে আজকে যে সুযোগ যেখানে রয়েছে যে এটাকে নিশ্চয় প্রয়োজন, তাহলে করে আমাদের নিচের স্তরের ছেলে মেয়েদেরকে আমরা ভিত্তিটাকে আমরা অনেক বেশি শক্তমুক্ত হয়ে গড়ে তুলতে পারবো। ইন্টারনেট গুরুত্বপূর্ণ। ইন্টারনেট এবং আইটি শিক্ষা আমাদের অবশ্যই আজকে
অনেক দক্ষ হতে হবে, আমাদের প্রাথমিক শিক্ষার স্তরে এটাকে নিয়ে যেতে হবে, আমাদের সকলকে এইটা রপ্ত করতে হবে আধুনিক পৃথিবীতে তাল মিলিয়ে চলার জন্য। কিন্তু আমাদের স্কুলে আগে ছিল, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম পাঠাগার ছিল, এখন কয়টা স্কুলে পাঠাগার আছে আমি জানি না। এখন আমরা কেউ বই পড়ি না, উপন্যাস পড়ি না, শুধু কম্পিউটার ইন্টারনেটে পড়ে কিন্তু আমরা মানুষ হতে পারবো না। সুস্থ মানুষ হিসেবে আমার মানবিক মূল্যবোধ নিয়ে যে আজকের সমাজটাকে আমার গড়ে তোলার জন্য যেটা দরকার সেইটা কিন্তু আমরা করতে পারবো না। আমাদের প্রত্যেককে বই পড়তে হবে, উপন্যাস পড়তে হবে এবং বই পড়ার অভ্যাস করে তুলতে হবে। এবং সেই জন্য প্রত্যেকটা স্কুলে পাঠাগার অবশ্যই থাকতে হবে। আগে পাড়ায় পাড়ায় পাঠাগার ছিল, সেই জিনিসগুলো একদম উঠে গেছে। আমরা আবার সেটা যদি গড়ে তুলতে পারি, আমরা সুস্থ মানুষ সেখান থেকে পাবো। তাহলে এই যে এত কিশোর অপরাধ, এত নারী নির্যাতন, এত হানাহানি হচ্ছে, আমরা অনেক অপরাধের কথা গত সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে পেয়েছি, সেইগুলো আমরা মুক্ত হতে পারবো। এই গণমাধ্যম যেটা, তার একটা বিরাট ভূমিকা আছে। আমি খুবই খুশি হচ্ছে যে একজন বলেছেন যে গণমাধ্যম এখন ওই গাইড বইয়ের সব পত্রিকা না, কোন পত্রিকা গাইড বইয়ের ভূমিকা পালন করছে। আমরা গাইড বইয়ের বিরুদ্ধে প্রায় লিখে থাকি, বলে থাকি, কিন্তু এটা তো সত্য। পত্রিকায় যখন প্রশ্ন উত্তর কিভাবে হবে, কি হওয়া উচিত সেটা লেগে, সেটা তো একটা গাইড বই বিকল্প হিসেবে আমরা তুলে ধরছি। এটা করা উচিত কি উচিত না, সেটা আমাদের এখন গভীরভাবে চিন্তা করতে হবে। ইভেন আমি গত 5 দিন আগে যখন মালয়েশিয়ান এয়ারলাইনে আসলাম, এবং আমি হঠাৎ করে দেখলাম যে 45টা ছেলে তারা কান্নাকাটি করছে। তাদেরকে আমি পার্সোনালি জিজ্ঞেস করলাম কারণ কি, বলো যে আমাদেরকে মালয়েশিয়া ঢুকতে দিলাম, তোমরা কি ভিসা নিয়ে আসতো? বলেন না। কিভাবে আসলা? বলে যে আমরা ভিসা নিয়ে আসি না, আমাদের ভাইরা বলছে যে এখানে আমাদের রিসিভ করবে। এখন টাকা নিছে? বলে হ্যাঁ নিয়ে গেছে। কত নিছে? কেউ বললো 2 লাখ, কেউ বললো 1.5 লাখ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোন গণমাধ্যম কি লিখতে পারে না যে এই যে ইমিগ্রেশনে যারা তাদেরকে সিল মারলো তারা কারা? তারা পয়সা নিয়ে নিচ্ছে, তারা প্রত্যেকের কাছে। এবং তাদেরকে বললাম তোমরা কত করে? বলো ইমিগ্রেশন নিচ্ছে 20,000 টাকা। তাহলে ইমিগ্রেশন 20,000 টাকার জন্য এই 45 × 2 আপনি দেখেন 90 লাখ টাকা প্রতি একটি ফ্লাইট, এবং 5টি ফ্লাইট প্রতিদিন যায়। তাহলে কি হচ্ছে দেশ উপকৃত হবে কোত্থেকে? এবং এইভাবে যে শিক্ষা, এবং আমি আবারও বলছি যে এই যে ছেলেগুলা, শিক্ষিত ছেলেগুলা ব্যাক করে আসে, এরা ফ্রাস্ট্রেটেড হচ্ছে। এরা ইকোনমিকে তখন ধ্বংস করার জন্য বেঁধে যায় কিভাবে টাকা কামাবো, কিভাবে কার পিঠে চুরি ধরবো। তাদের কোনো নৈতিকতা কোনো কিছুই কাজ লাগে না। তো সেই জন্য আমি গণমাধ্যমে যারা উপস্থিত এখানে তাদেরকে শুধু একটি আবেদনই করতে চাই যে আপনারা যদি এই দিকটাকে একটু তুলে ধরেন। কেন জানি আমার কাছে বারবার ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে বাংলাদেশে এর থেকে বড় সম্ভাবনা আর কিছুই হতে পারে না। আসলে দেশভাগের আগ পর্যন্ত সংবাদপত্র প্রকাশের পেছনে যারা উদ্যোক্তা থাকতেন তাদের একটি মিশন ছিল, সেটি হচ্ছে মানুষের কল্যাণ, দেশের কল্যাণ, সমাজের উন্নয়ন। আর কিছু ব্যতিক্রম ছাড়া এখন সংবাদপত্র প্রকাশিত হয় সামাজিক প্রভাব বিস্তারের জন্য, আর্থ রাজনৈতিক সুবিধা আদায়ের একটি পন্থা কৌশল হিসেবে।